স্বৈরাচারী হাসিনা সরকারের সময়ে গত ১৫ বছরেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে দিল্লি থেকে শিল্পী ও নর্তকীদের নিয়ে আসা হতো। ৫ আগস্টের পর দেখলাম কোনো বড় অনুষ্ঠান হলেই ইসলামাবাদ থেকে শিল্পী আনার কালচার শুরু হয়েছে। এটি আমাদের খুব কষ্টের বিষয়। আমাদের শিল্পীদের গুরুত্ব দেওয়া হয় না। এজন্যই সবার আগে বাংলাদেশ গুরুত্ব দিয়ে আমরা সংগঠনটি করতে নির্দেশনা দেই। বৃহস্পতিবার কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি সবার আগে বাংলাদেশ কনসার্ট আয়োজনের নেপথ্য ঘটনা নিয়ে একথা বলেন। 16 ডিসেম্বরে আপনারা দেখেছেন সবার আগে বাংলাদেশ নামে একটি কনসার্ট হয়েছে ঢাকায়। নিশ্চয়ই আপনারা অনলাইনে দেখেছেন অথবা ফিজিক্যালিও কেউ কেউ দেখেছেন, হয়তো টিভিতেও দেখেছেন। এই সবার আগে বাংলাদেশ কনসার্টটা কেন বা কিভাবে হয়েছিল? দেখুন, স্বৈরাচার, এই যে পলাতক যে স্বৈরাচার পালিয়ে যে গিয়েছে, আমরা গত 15 বছরে দেখলাম যে কিছু হলেই ওদের এই পার্শ্ববর্তী দেশ থেকে শিল্পী আসে। কর্মশালায় উপস্থিত কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ঢাকায় 16 ডিসেম্বরে আপনারা দেখেছেন সবার আগে বাংলাদেশ নামে একটি কনসার্ট হয়েছে। আমরা গত 15 বছরে দেখলাম কিছু হলেই পার্শ্ববর্তী দেশ থেকে শিল্পী আসে। আমাদের দেশের শিল্পীদের কোনো খবর নেওয়া হয় না। সরকারি বেসরকারি যে কোনো অনুষ্ঠানেই ভিনদেশি শিল্পীদের আনা হয়। শিল্পীরা কি করে না করে তা তথাকথিত এমপি মন্ত্রীরা মাটিতে বসে দেখেছে। খুবই খুবই ইনসাল্টিং ব্যাপার ছিল। নিজেকে খুব ছোট মনে হয়েছে। পলাতক যে স্বৈরাচার পালিয়ে যে গিয়েছে, আমরা গত 15 বছরে দেখলাম যে কিছু হলেই ওদের এই পার্শ্ববর্তী দেশ থেকে শিল্পী আসে। আমাদের শিল্পীদের কোনো খবর টবর নাই। কিছু হলেই সেটা সরকারি অনুষ্ঠান হোক, বেসরকারি। তারেক রহমান বলেন, স্বৈরাচার হাসিনা 5 আগস্ট যখন পালিয়ে গেল, এর আগে 15 বছরে দেখেছি কিছু হলেই শুধু ইন্ডিয়ান শিল্পী আসে। আশ্চর্য ব্যাপার, দেশি শিল্পীদের খবরই পাই না। তারপর 5 তারিখে পরিবর্তন হলো। হঠাৎ করে দেখলাম, এতদিন দেখেছি দিল্লি থেকে শিল্পী আসতো, এখন দেখি ইসলামাবাদ থেকে আসে। পাকিস্তানি শিল্পী আসে, কনসার্ট করে। একদিন সকালে হঠাৎ দেখি এক পাকিস্তানি শিল্পী আসবে। এই 5 তারিখের পরিবর্তন হলো। 5 তারিখের পরিবর্তনের পরে হঠাৎ করে দেখলাম, এতদিন দেখলাম দিল্লি থেকে আসতো, এখন দেখি ইসলামাবাদ থেকে আসা শুরু করলো। এই পাকিস্তানি শিল্পী আসে, এ এসে এই কনসার্ট করে, ও এসে এই কনসার্ট করে। তারেক রহমান প্রশ্ন রেখে বলেন, কেন আসবে? আসবে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য ফান্ড অ্যারেঞ্জ করতে। সেই শিল্পী কোনো পয়সা নেবে না। ওখান থেকে যা পয়সা উঠবে তা ফান্ডে জমা হবে। কিন্তু ওখানে একটা লুকোনো ব্যাপার ছিল। বিপিএল এর খেলা ছিল। পত্রিকার নিউজে আমি যা দেখলাম, সেই বিপিএল এর খেলার নাম করে 3.5 কোটি টাকা ওই শিল্পী নিয়ে যাবে বা নিয়ে গেছে। সকালে নিউজটা দেখার পর খুব মেজাজ খারাপ হলো, খুব বিরক্ত লাগলো। আমি তখন আমার দলের কালচারাল লাইনে যারা আছে এরকম কয়েকজনকে ডাকলাম, ডেকে বললাম, আমি একটি কনসার্টের আয়োজন করতে চাই ঢাকা শহরে, কিন্তু ওই কনসার্টের বৈশিষ্ট্য হতে হবে সব বাংলাদেশি শিল্পী থাকবে। কিন্তু ওখানে একটা ভিতরে লুকোনো ব্যাপার ছিল। বিপিএল এর খেলা ছিল। সেই বিপিএল এর খেলার নাম করে সেখান থেকে পত্রিকার নিউজে যা আমি দেখলাম 3.5 কোটি টাকা সে নিয়ে যাবে বা নিয়ে গিয়েছে। সকালে নিউজটা দেখার পরে আমার খুব মেজাজ খারাপ করলো, খুব বিরক্ত লাগলো। সাধারণত কনসার্ট বলতে আমরা বুঝি ব্যান্ড সঙ্গীত যারা করে। আমি বললাম না, বাউল থাকবে, পল্লীগীতি থাকবে, অর্থাৎ আমার দেশের সব ধরনের শিল্পী থাকবে। বিকেল থেকে অনুষ্ঠান শুরু হবে। কোথায় করবে? আমি বললাম, আমরা মানিক মিয়ার সামনে করলে সমস্যা কোথায়? বিজয় দিবস, মানুষজন আসবে, গান শুনবে। আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানটি আয়োজন করেছিলাম এবং আলহামদুলিল্লাহ কনসার্ট বলতে যা বোঝায়, বাংলাদেশের সর্ববৃহৎ কনসার্ট ছিল এটা। আমাদের সবচেয়ে বড় সার্থকতা, বাংলাদেশি ও বাংলাদেশের নামকরা যত শিল্পী আছে সবাই সেদিন সেখানে পারফর্ম করেছেন। বাউল থাকবে, আমাদের পল্লীগীতি থাকবে, আমাদের আধুনিক গান থাকবে, অর্থাৎ আমাদের দেশে কম বেশি যারা শিল্পী, বিভিন্ন ধরনের সব ধরনের শিল্পী থাকবে। বিকাল থেকে অনুষ্ঠান শুরু হবে। কোথায় করবে আলোচনা করে তখন আমিই বললাম যে কেন আমরা মানিক মিয়ার সামনে করলে সমস্যা কি হয়? আমাদের তো বিজয় দিবস, তো মানিক মিয়ার সামনে যদি বড় রাস্তাটা করি, মানুষজন আসবে, গান শুনবে ওই দিন, এবং এটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে।
পরিশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাগুলোর আলোকে বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই কবিতার পংক্তিগুলোই মনে করিয়ে দেয়। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। হ্যাঁ, তারেক রহমানের কথাই সত্যি। নিজেদের দেশের শিল্প সাহিত্যকে সম্মান দিয়ে তারপর পরবর্তী পদক্ষেপ নিতে হয়। নিজের দেশের সম্বল বড় সম্বল, তাহলেই দেশ বেঁচে থাকবে, দেশের মানুষ সংস্কৃতি বেঁচে থাকবে, বাঙালির সংস্কৃতি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিশ্ব দরবারে। মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকার ডিজিটাল।